ঈদের ছুটি শেষে খুলল অফিস আদালত, পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য, উৎপাদন শুরু। উদযাপন শেষে এখনো রাজধানীতে ফিরছেন অনেকেই। চড়া শুল্কের পরও তৈরি পোশাকের মার্কিন বাজার হারানোর শঙ্কা কম বাংলাদেশের। ভারতের চেয়ে এগিয়ে থাকবে উৎপাদন সক্ষমতায়, রফতানি আয় ধরে রাখতে নীতি কৌশল সাজানোর পরামর্শ। রাখাইন আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় শুধু জান্তার সঙ্গে আলোচনায় প্রত্যাবাসনের সম্ভাবনা কম, মত বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেই সমাধানের পরামর্শ। এবং 29 এপ্রিল শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। 7 দিনের পরিবর্তে আয়োজন হবে 3 দিনের। মাঠ পর্যায়ের সদস্যদের মনোবল বাড়িয়ে জন আকাঙ্ক্ষা পূরণে উদ্যোগ নেয়াই এবারের লক্ষ্য। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। ঈদের দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে অফিস আদালত। এরই মধ্যে কর্মস্থলে যোগ দিয়েছেন অনেকেই। উৎপাদন শুরু হয়েছে রাজধানীর আশেপাশের পোশাক কারখানাগুলোতেও। এ নিয়ে বিস্তারিত জানাতে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস এবং নারায়ণগঞ্জের পোশাক কারখানার সামনে আছেন শওকত আলী সৈকত। সরাসরি প্রথমে যাচ্ছি প্রসূনের কাছে। দেখুন, ঈদের একটি লম্বা ছুটি কাটিয়ে এই সচিবালয় সহ যত সরকারি অফিস আছে এবং অধিকাংশ বেসরকারি অফিসও মোটামুটি আজ খুলেছে। অর্থাৎ সাপ্তাহিক ছুটি সহ ঈদের যে টানা যে লম্বা 9 দিনের ছুটি, সেই ছুটি কাটিয়ে একটি কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। সেটি আমরা সকাল থেকে লক্ষ্য করছিলাম। আমরা যদি একটু আমি দেখাই যে দেখেন যে এই সকালবেলা অর্থাৎ এখন বাজে ঠিক 10টা, এখন কি পরিমাণ অলরেডি গাড়ির আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণ গাড়ি সচিবালয়ের মধ্যে প্রবেশ করেছে। অর্থাৎ সচিবালয়ে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং যারা নিয়মিত কাজ করেন তারা এবং তাদের পাশাপাশি যারা ভিজিটর আসেন, মোটামুটি বিভিন্ন কাজে কর্মে যারা ভিজিটররা আসেন, দর্শনার্থীরা আসেন, তারাও মোটামুটি এই সকাল 10টার মধ্যে কিন্তু সচিবালয়ে প্রবেশ করেছে, সেটি আমরা লক্ষ্য করেছি। আর এক ধরনের কর্মচাঞ্চল্য যে ফিরেছে সেটিও আমরা বিভিন্ন ফ্লোরে গিয়েছি, বিভিন্ন ভবনের আমরা গিয়েছি, বিভিন্ন তলাতে গিয়েছি, সেখানে গিয়ে আমরা দেখেছি। অর্থাৎ আগে যে বিষয়টি ছিল, আগে বিভিন্ন সময় ছিল যে ঈদের ছুটির পরে বা কোনো লম্বা ছুটির পরে, মূলত ছুটির পরে যেদিন প্রথম অফিস থাকে সেদিন কর্মকর্তা কর্মচারীরা আসতে প্রায় দুপুর হয়ে যায়, এক ধরনের কর্মচাঞ্চল্য ফিরতেও সময় লাগে। কিন্তু এবারে আমরা লম্বা ছুটি যে 9 দিনের ছুটির পরে সেটি আসলে এখনো পর্যন্ত লক্ষ্য করিনি। আমরা দেখেছি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারীরা যোগদান করেছেন এবং একটি জিনিস লক্ষ্য করেছি যে তারা হয়তো কাজের ফাঁকে এই ঈদের একটি কুশল বিনিময় তারা করেছে এবং কোলাকুলি করেছে। সেই জিনিসটা আমরা লক্ষ্য করেছি, পারস্পরিকভাবে কোলাকুলি করে ঈদের কুশল বিনিময় করে তারা কাটিয়েছে। তবে তারা কাজে যোগদান করেছে সেটি আমরা পুরোপুরি দেখেছি এবং যারা আসেনি এখন পর্যন্ত তারা দুপুরের মধ্যে ফিরবেন এমনটিও তাদের সহকর্মীরা জানিয়েছেন। তো এই যে যেমন প্রশাসনের প্রাণকেন্দ্রে আমরা যে কর্মচাঞ্চল্যের কথা বলেছি এবং যারা ফিরে এসেছে, সেরকম নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কর্মচাঞ্চল্য ফিরেছে কিনা এই বিস্তারিত বিষয়ে জানতে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সৈকত। আমরা সৈকতের কাছে চলে যাচ্ছি এ বিষয়ে বিস্তারিত জানতে। ঈদুল ফিতরের টানা 9 দিনের ছুটি শেষে নারায়ণগঞ্জে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো চালু হলেও গার্মেন্টস পোশাক খাতে আমরা দেখেছি একটু ভিন্ন চিত্র। অধিকাংশ কারখানা বন্ধ রয়েছে, তবে কিছু কিছু কারখানা আজ থেকে খুলেছে। আমি এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায়। এই এলাকায় আমার পেছনে একটি বড় রপ্তানিমুখী পোশাক কারখানা রয়েছে এবং এর পাশে আরো বেশ কিছু রপ্তানিমুখী পোশাক কারখানা রয়েছে। আজকে সকালে এই কারখানায় বেশ কিছু শ্রমিক তারা যথারীতি কাজে যোগদান করেছেন এবং তারা কর্মব্যস্ত চাঞ্চল্য ফিরে এসেছে কারখানায়। তবে একটা বিষয় জানিয়ে রাখছি যে বিকেএমইএ নেতৃবৃন্দ আমাদেরকে যেটা জানিয়েছেন যে আজ থেকে নারায়ণগঞ্জের কিছু কিছু কারখানা চালু হয়েছে, তবে আগামী সোমবার এবং মঙ্গলবার থেকে পুরোদমে সবগুলো কারখানা চালু হবে। তো সেই বিষয়টি লক্ষ্য রেখে বিভিন্ন কারখানাগুলো প্রস্তুতি নিচ্ছে। তো একটি বিষয় না বললেই নয়, ইতিপূর্বে আমরা এবছর সবগুলো গার্মেন্টস কারখানায় ঈদের আগে বেতন, বোনাস এবং তাদের সকল পাওনা পরিশোধ করে দিয়েছে, যে কারণে এবছর কোথাও কোনো ধরনের শ্রমিক অসন্তোষ দেখা যায়নি এবং শান্তিপূর্ণভাবেই শ্রমিকরা ঈদের ছুটি কাটিয়ে তাদের গ্রামের বাড়িতে স্বজনদের সাথে ঈদের ছুটি কাটিয়েছে এবং তারা ফিরে এসে যথারীতি কাজে যোগদান করেছে। এই ছিল নারায়ণগঞ্জে গার্মেন্টস পোশাক কারখানার সবশেষ।
ঈদের লম্বা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে কর্মক্ষেত্রে। সেই খবর জানছিলাম নারায়ণগঞ্জ সচিবালয় থেকে। এদিকে ঈদের ছুটি শেষে এখনও রাজধানীতে ফিরছেন অনেকে, ভিড় বাড়ছে রাজধানীর সড়কগুলোতে। সে খবর জানাতে টেকনিক্যাল মোড়ে সহকর্মী ফারদিন মাজহার এবং কারণ বাজারে আছেন তোহা খান তামিম। সরাসরি প্রথমে যাচ্ছি ফারদিনের কাছে। ঈদ উল ফিতরের টানা 9 দিনের ছুটি শেষ হয়েছে গতকাল। আজকে থেকে সরকারি বেসরকারি সব অফিস আদালতে খুলে গেছে। ঠিক এই মুহূর্তে আমি টেকনিক্যালে দাঁড়িয়ে আছে এবং বেলা যত বাড়ছে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকামুখী মানুষের সমাগম বাড়ছে এবং কর্মব্যস্ত মানুষের চাপে এই কর্মব্যস্ত নগরীতে তাদের পদচারণায় আবার রাজধানী শহর মুখরিত হয়ে গেছে। তারা আজকে সকাল থেকে যাদের সঙ্গে কথা হয়েছে সবাই বলেছে যে তাদের যে প্রিয়জনদের সঙ্গে তাদের এই ঈদে উদযাপনে তারা কতটা উৎসব মুখর পরিবেশে তারা ঈদ উদযাপন করেছে এবং সেই ঈদ উদযাপনের পর আবার ঢাকায় ফেরার পর তাদের একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেরেছি। কারণ সাধারণত এত ছুটি পাওয়া যায় না, এই ছুটিটাই তারা কাজে লাগিয়েছে এবং আজকে সকাল থেকেই তাদের যেই তারা সেটাই বলছিল বারবার যে নারী টানে বাড়ি ফিরলেও তাদেরকে ঠিকই আবার জীবিকার তাগিদে ঢাকা ফিরতে হয়েছে এবং ঢাকা ফেরার পরই তারা আজকে এখন 10টার সময় তারা সবাই যত দ্রুত সম্ভব তারা কর্মস্থলে ছুটছে। এমন মানুষ আমরা দেখতে পেরেছি যে বাস থেকে নেমেই তারা কর্মস্থলের দিকে ছুটছে এবং তারা যেটা বললেন যে অন্যান্য বারের তুলনায় এবার ঈদ যাত্রা অনেকটা স্বস্তির ছিল। পাশাপাশি তারা এই অভিযোগটা করেছে যে তারা তাদের নির্ধারিত ভাড়ার বাইরে তাদের দ্বিগুণ ভাড়া তাদের গুনতে হয়েছে, কিন্তু তারপরেও তারা স্বস্তির জায়গাটা প্রকাশ করেছেন। কারণ তারা অন্য সময়ের মতো তারা যানজটটা তাদের ফেস মুখোমুখি হতে হয়নি। কারণ এজন্য তারা ডিএমপি-কে ধন্যবাদ দিয়েছে, ট্রাফিক পুলিশকে ধন্যবাদ দিয়েছে এবং ঈদযাত্রা স্বস্তির কথাই তারা বারবার বলেছিল। এখন এই ছিল আমার কাছে টেকনিক্যাল থেকে সর্বশেষ পরিস্থিতি। এখন আমরা চলে যাব রাজধানী কারওয়ান বাজারে, সেখানে আছেন আমার সহকর্মী তোহা খান তামিম। ঈদের লম্বা ছুটি কাটিয়ে রাজধানী আবার তার স্বরূপে ফিরছে। আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর প্রায় প্রতিটি মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ রয়েছে এবং তারা ট্রাফিক নিয়ন্ত্রণে যে সেই চেষ্টা করছেন। আমি একটু দেখাতে চাই এই মুহূর্তে কারওয়ান বাজারে রয়েছি, রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি মোড় এবং আমরা লক্ষ্য করছি যে এখানে গাড়ির যেই জটলা বা গাড়ির যেই চাপ সেটি কিন্তু যত সময় গড়াচ্ছে ততই বাড়ছে। অর্থাৎ ঈদের যে লম্বা ছুটি ছিল সেই লম্বা ছুটি গতকালকে শেষ হয়েছে। আজকে রবিবার কর্মদিবসের শুরু, অর্থাৎ সপ্তাহের কর্মদিবসের শুরু। কোনো প্রতিষ্ঠান কোনো অফিস কিন্তু গতকালকে খুলে গিয়েছে যদিও, এবং আজকে রবিবার সকল সরকারি বেসরকারি সমস্ত অফিস কিন্তু ব্যাংক সব কিছুই কিন্তু আজকে খুলে গিয়েছে এবং যে কর্মচঞ্চলতা সে কর্মচঞ্চলতা দেখা দিয়েছে এবং আমরা সেটি পথঘাটেও সেটি লক্ষ্য করছি। অর্থাৎ সড়ক পথে আমরা লক্ষ্য করছি যে এখানে রাজধানীর বিভিন্ন যে মোড় রয়েছে, রাজধানী কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ সহ পল্টন বা অন্যান্য যে সমস্ত উত্তরার যে সমস্ত সড়ক রয়েছে সবগুলোতে কিন্তু যানজটের বা গাড়ির যে চাপ সেটি আসলে লক্ষ্য করা আছে এবং কোনো ক্ষেত্রে কোথাও যে যানজট সেই যানজট কিন্তু ছোট আকারে লক্ষ্য করা যাচ্ছে। যদিও বলা যায় যে একেবারেই রাজধানীর যেই চেহারা অর্থাৎ যেই তার স্বরূপ সেটি আসলে ফিরতে হয়তো আরও 2-1 দিন সময় লাগবে। আমরা দেখে থাকি যে প্রতিটা মোড়ে মোড়ে যে ঘন্টায় যে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হয় যাত্রীদের এবং পরিবহনের যারা সংশ্লিষ্ট আছেন তাদের। তবুও এই সপ্তাহের শুরুতে অর্থাৎ কর্মদিবসের শুরুতে আমরা ঠিক ওই ধরনের কোনো সেই চিত্র আমরা কিন্তু লক্ষ্য করছি না। তারপরেও দেখা যাচ্ছে যে ট্রাফিক পুলিশ রয়েছে এবং ট্রাফিক পুলিশরা তারা তাদের যেই নিয়মিত কার্যক্রম সেই নিয়মিত কার্যক্রম কিন্তু তারা চালাচ্ছেন। এবং একইভাবে মেট্রো রেলেও আমরা দেখেছি যে মেট্রো রেলে কিন্তু বেশ ভিড় লক্ষ্য করা গেছে এবং অন্যান্য দিনের তুলনায় অর্থাৎ গত কয়েকদিন যেমন ফাঁকাভাবে মেট্রো রেল চলাফেরা করেছে কিন্তু সেটি আমরা লক্ষ্য করিনি। আজকে কিন্তু প্রত্যেকটি স্টেশনে যাত্রীদের যথেষ্ট চাপ ছিল এবং ট্রেনের ভেতরেও কিন্তু যথেষ্ট চাপ ছিল। তো রাজধানীর যেই আগের যে রূপ সেই আগের রূপে ধীরে ধীরে ফিরতে শুরু করেছে এবং শহরের যে কর্মচঞ্চলতা সে কর্মচঞ্চলতা বাড়ছে। তো এই ছিল কারওয়ান বাজার থেকে আমার হাতে সবশেষ। ছুটি শেষে ব্যস্ত সড়কের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। সময় সংবাদে আরও থাকছে। মার্কিন প্রেসিডেন্টের শুল্ক নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ। সরব ট্রাম্প ঘনিষ্ঠ মাস্কো গাড়ি রপ্তানি বন্ধের ঘোষণা যুক্তরাজ্যের।
মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের চেয়ে ভিয়েতনামের ঘাড়ে চাপ বেশি পড়ায় বাজার হারানো নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই পোশাক খাতের উদ্যোক্তাদের। আবার ভারত সুবিধাজনক অবস্থানে থাকলেও দেশটিতে ক্রয়াদেশ তাৎক্ষণিক সরে যাওয়ার শঙ্কাও ভোগাচ্ছে না তাদের, কারণ দেশটির বর্তমান উৎপাদন সক্ষমতা বাংলাদেশের তুলনায় বেশ কম। তবে সার্বিকভাবে অন্য দেশের মতো বাংলাদেশেরও রপ্তানি আয়ে ধাক্কা লাগবে, সেই হিসাব কষেই আগামীর নীতি কৌশল সাজানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক বাজারে শীর্ষ 5 রপ্তানিকারক দেশের মধ্যে বর্তমানে চীনের 20.44%, ভিয়েতনামের 19.38, বাংলাদেশের 11.07, ভারতের 7.05 ও ইন্দোনেশিয়ার দখলে রয়েছে 5.76%। তবে বর্তমানে ভিয়েতনাম ও চীনের তুলনায় 2 থেকে 3 গুণের বেশি প্রবৃদ্ধি নিয়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। আর প্রবৃদ্ধির হিসাবে ভারত বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেললেও রপ্তানিতে রয়েছে বেশ পিছিয়ে। এর মধ্যে আবার ট্রাম্পের আগের মেয়াদ থেকেই মার্কিন বাজারে আধিপত্য হারাচ্ছে চীন। উদ্যোক্তারা বলছেন, ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে বাংলাদেশ থেকে পিছিয়ে পড়বে ভিয়েতনাম। আর চীনা পণ্যে শুল্ক কম হলেও পোশাকের ভিন্নতার কারণে বাজার হারানোর খুব একটা শঙ্কা নেই বাংলাদেশের। শুল্কের হিসেবে ভারত ইন্দোনেশিয়া ভালো অবস্থানে থাকলেও পিছিয়ে রয়েছে উৎপাদন সক্ষমতায়। চায়নার উপর এইটা ছাড়াও অন্য বাণিজ্য যুদ্ধও কিন্তু থাকবে, ফলে চায়নার রপ্তানিটা অবশ্যই কমলে একটা গ্যাপ তৈরি হবে, সেই জায়গাটাতে একটা সম্ভাবনা আমাদের তৈরি হবে। আমরা যে ধরনের পোশাক তৈরি করি, ভারতও অনেকটা ওই ধরনের পোশাকই তৈরি করে। যুক্তরাষ্ট্রে যে পণ্য রপ্তানি করছে তার বাইরে তাদের খুব বেশি ক্যাপাসিটি নেই, সো নতুন করে খুব বেশি অর্ডার তারা কালকেই নিতে পারবে, এটা আমি মনে করছি না। তবে চড়া শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে হোঁচট খেতে পারে বাংলাদেশের মোট রপ্তানি আয়, এমন আশঙ্কা সামনে রেখেই নীতি কৌশল সাজানোর পরামর্শ অর্থনীতিবিদদের। তুলনামূলকভাবে প্রতিযোগিতার পরিবেশের দিক থেকে যদি আমরা চিন্তা করি যে কার কাছ থেকে নিলে কত শুল্ক পড়বে, তাহলে বাংলাদেশেরটা হয়তো কিছুটা কম পড়বে। কিন্তু আবার একই সাথে আমরা যদি আবার ভারত বা পাকিস্তান যদি ধরি, তারা কিন্তু আবার 10%-এর মতো আমাদের থেকে কম শুল্ক দিয়ে ঢুকবে। কারোর কাছ থেকে বেশি আমরা প্রতিযোগিতার সম্মুখীন হব, কারোর কাছ থেকে হয়তো তুলনামূলকভাবে কম। একক পণ্য নির্ভরতা থেকে সরে আসতে না পারলে আগামীতে এমন ধাক্কা সামলানো আরো কঠিন হবে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। কিন্তু এটার ফলে সময় সংবাদ, ঢাকা। মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে দ্রুত রোডম্যাপ চায় হেফাজতে ইসলাম ও বিএনপি। শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকে এই বিষয়ে ঐক্যমত্য হয়েছে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপি যেমন সংস্কার চায় তেমনি আওয়ামী লীগের গণহত্যারও বিচার চায়। বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি আলেম ও ওলামাদের ওপর নির্যাতন হয়েছে অভিযোগ করে তাদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান সালাউদ্দিন। জুলাই বিপ্লবের পর শেখ হাসিনা সহ তার দোসরদের বিরুদ্ধে করা মামলা নিষ্পত্তির স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর প্রস্তাব করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বিএনপি ও হেফাজতে ইসলাম গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে একমত। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, জাতির সামনে অনেকবার বলেছেন। কিন্তু প্রায় সময় দেখা যাচ্ছে কিছুদিন পর পর ডিসেম্বর থেকে জুনে, জুনের থেকে ডিসেম্বরে এরকম একটা শিফটিং দেখা যাচ্ছে এবং বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করারও বিভিন্ন রকমের পায়তারা আমরা লক্ষ্য করছি। আমাদের জোরালো দাবি, মাননীয় প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিবেন, যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যায়। রাখাইনের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে, তাই মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার চেয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে রোহিঙ্গা সমস্যা সমাধানের পরামর্শ বিশেষজ্ঞদের। তারা মনে করেন, চাপ থেকে বাঁচার কৌশল ও নিজেদের ভাবমূর্তি রক্ষায় 1,80,000 রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাইয়ের বিষয়টি আলোচনা এনেছে জান্তা সরকার। জুম্মান সাদিক জ্যাভলিনের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ সভা থেকে সম্প্রতি চীন সফর ও থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন। সুযোগ পেলেই আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা সংকট সমাধানে সোচ্চার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলাফল স্বরূপ শুক্রবার অফিসিয়াল ফেসবুক পোস্টে জানান এক ইতিবাচক সংবাদ। 2018 থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের দেয়া 8 লাখের তালিকা থেকে 1,80,000 রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাই করার কথা জানিয়েছে মিয়ানমার, দিয়েছে প্রত্যাবাসনের আশ্বাস।
তবে প্রত্যাবাসন ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে। রাখাইন অঞ্চল আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় কেবল জান্তা সরকারের সঙ্গে আলোচনা করে প্রত্যাবাসনের সম্ভাবনা দেখছেন না তারা। আরাকান অঞ্চলে কিন্তু এখন মিয়ানমারের যে সামরিক জান্তা তাদের একেবারে নিয়ন্ত্রণে নেই, সেখানে আছে আপনার আরাকান আর্মির। এখন আপনি এইটা পুরোটাই আসলে আমার কাছে মনে হয় যে মিয়ানমারের একটা হয়তো ইতিবাচক তারা ভাবমূর্তি বা একটা আলোচনা করতে চেয়েছে, তারা প্রায়ই এগুলো করে। দ্বিপাক্ষিকভাবে যদি বাংলাদেশ এখানে সম্মত হয়ে এদেরকে পাঠানোর ব্যাপারে বলে, তখন কিন্তু ওইখানে তাদের নিরাপত্তা থাকবে কিনা সে ব্যাপারটা বাংলাদেশ সরকারকে নিশ্চিত হতে হবে। না হলে বাংলাদেশ সরকারের ঘাড়ি এটা এসে পড়বে যে আমরা যুদ্ধের মধ্যে বা নিরাপত্তাহীনতার মধ্যে থেকে ঠেলে দিচ্ছি। মিয়ানমারের এমন বক্তব্যকে কূটনৈতিক কৌশল হিসেবেও দেখছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিকভাবে এটার একটা দীর্ঘস্থায়ী সমাধানের একটা প্রক্রিয়া কিন্তু অলরেডি চলমান আছে। এটাকে কাউন্টার দেওয়ার একটা জায়গা কিন্তু মিয়ানমারের এটা হতে পারে যে আমরা তো অলরেডি আমরা সমাধানের দিকে চলে যাচ্ছি বাংলাদেশের সাথে আলাপ করে, তাহলে এত কিছু দরকার কেন? এগুলো রাজনৈতিক অর্থহীন কথাবার্তা, যার কোনো আসলে সুনির্দিষ্ট লক্ষ্য না। আমি মনে করি মিয়ানমারের উচিত এবং বাংলাদেশেরও সেই বিষয়ে আলাপ করা উচিত যে ঠিক কবে নাগাদ মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেওয়া শুরু করবে, কোন বছরে কত রোহিঙ্গা যাবে, কোন প্রক্রিয়া যাবে। সংকটের স্থায়ী সমাধানে আগামীতে যারাই ক্ষমতায় আসবে তাদেরকেও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান বিশেষজ্ঞদের। জুমান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে বিভিন্ন দেশে প্রতিবাদ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ন্যাশনাল মলে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নেয় ১৫০টির বেশি সংগঠন। এছাড়া নিউ ইয়র্কেও জড়ো হয় অসংখ্য মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, শুল্ক নীতির আড়ালে ট্রাম্প প্রশাসন তাদের কর্তৃত্ববাদ বাস্তবায়নের চেষ্টা করছে। প্রতিবাদকারীদের মধ্যে ছিলেন বিজ্ঞানী, শিল্পী, শিক্ষক, এমনকি সাধারণ গৃহিণীও। তাদের মতে এই শুল্ক নীতি শুধু আন্তর্জাতিক সম্পর্ক নয়, খাদ্য, প্রযুক্তি ও জ্বালানির দামকেও প্রভাবিত করছে। মার্কিনদের পাশাপাশি চড়া শুল্কের প্রতিবাদে রাস্তায় নেমেছে ইউরোপের হাজার হাজার মানুষ। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।